সড়ক বাঁধ ভেঙে তলিয়ে যাচ্ছে লোকালয়, ঘরে হাঁটু পানি, উঠে আসছে সাপও। 10 দিন ধরে আমরা এই জায়গায় আইছি, রাস্তাঘাটে যা বাইরে যেতে পারতাছি না। গরমের মধ্যে বন্যার পানি, তো সাপ, এত ভয় ছিল, ঘুমার খাই না। এখন তো মাছও পাওয়া যায় না, কর্মও নাই খেয়ে এখন কি খায়া যে মানুষ বাঁচবো। পদ্মায় বিলীন মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটের একাংশ, ঘরমুখো মানুষের চরম দুর্ভোগ। ফেরি কম চলার কারণে মনে করেন যে আমরা এইভাবে আটকে আছি। ফেরিটা পেতে একটু কষ্ট হচ্ছে। প্রাঙ্গণ রোধ না হওয়া পর্যন্ত পরবর্তী ঘাটগুলো ঝুঁকির ভিতরে আছে। ঢাকার আশপাশে বন্যার পানিতে পথঘাট উপচে তলিয়ে গেছে বসতবাড়ি, আরও অবনতির শঙ্কা। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ঈদের 3 দিন আগেও ক্রেতাশূন্য পশুর হাট, নির্ধারিত 350 স্থানের বাইরে ঢাকায় দেয়া যাবে না কোরবানি, বেড়েছে অজ্ঞান পার্টির তৎপরতা, চট্টগ্রামে আটক 6। জঙ্গি হামলার শঙ্কায় পুলিশ খুঁজছে অজ্ঞাত এক কিশোরকে, তল্লাশি জোরদার, বড় হামলার সক্ষমতা নেই জঙ্গিদের, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রী। করোনায় দেশে মোট মৃত্যু 3000, সবশেষ শনাক্ত 2960। মন্ত্রণালয়ের কাজে চাপ কাদের, স্বাস্থ্যমন্ত্রীকে স্পষ্ট করার তাগিদ সাবেক মন্ত্রী। এবং ওয়াসার এমডির যোগসাজশে সাভারে প্রায় 50 কিলোমিটার পাইপলাইন না বসিয়েই শত কোটি টাকা তুলে নেওয়ার অভিযোগ। 46 পাম্পের মধ্যে বসেছে মাত্র অর্ধেক, বাড়ছে পানি সংকট। হুহু করে লোকালয়ে ঢুকছে বানের পানি, উত্তর থেকে নেমে আসা ঢলে ভাঙছে বাঁধ, সড়ক ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা, সব হারিয়ে অসহায় মানুষের দিন কাটছে না খেয়ে। উত্তরে পানি কমলেও ছায়া ফেলছে ভাঙনের আতঙ্ক। পানির তীব্র স্রোতে একের পর এক ভেঙে যাচ্ছে বাঁধ আর রাস্তাঘাট। থাকার কষ্ট, খাওয়ার কষ্ট, চলাফেরার কষ্ট, সব মিলিয়ে চরম দুর্ভোগ আর দুর্দশায় দিন কাটাচ্ছেন বানভাসীরা। শরীয়তপুর জাজিরা ঢাকা সড়কের কোটাপাড়া থেকে জামতলা পর্যন্ত 5 কিলোমিটার ডুবে গেছে। বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় দেবে যাচ্ছে গাড়ির চাকা। তারপরও জীবনের ঝুঁকি নিয়ে এসব রাস্তা দিয়ে চলাচল করছে মানুষ। পানির যে স্রোত, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। মুন্সিগঞ্জে থই থই পানি, বন্যার পানিতে তলিয়ে 178টি গ্রামের হাজার হাজার মানুষ। ঘরবাড়ি ডুবে যাওয়ায় ঠাঁই হয়েছে আশ্রয়কেন্দ্রে। টাঙ্গাইলে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দুর্ভোগ কমেনি বানভাসীদের, দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। বড় বাসালিয়া লৌহজং নদীর ব্রিজ ভেঙে যাওয়ায় চরম দুর্ভোগে মানুষ। গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদীর পানি বেড়ে প্রবল চাপে মহিমাগঞ্জ ইউনিয়নের চরপাড়া বাঁধ ভেঙে অন্তত 20টি গ্রাম প্লাবিত হয়েছে। কুড়িগ্রাম ও সিরাজগঞ্জে নদ নদীর পানি কমলেও বন্যা দুর্গতদের দুর্ভোগ কমেনি। জাহান শুক্লা, সময় সংবাদ। তৃতীয় দফার বন্যায় সবচেয়ে বিপর্যস্ত জামালপুর, ঘরে হাঁটু পানি, বিষাক্ত সাপের সঙ্গে বসবাস করতে হচ্ছে জীবনের ঝুঁকি নিয়েই। জামালপুর থেকে জাহাঙ্গীর আলমের তথ্য, ছবিতে রিপোর্ট। 1.5 মাসের বন্যায় বিপর্যস্ত জামালপুরের জনপদ, এখনও তীব্র স্রোতে পানি ঢুকছে লোকালয়ে, এতে বেড়েই চলেছে দুর্ভোগের মাত্রা। ছেলেমেয়েরা নেই কাছে, সবাই যে যার মতো কর্মস্থলে, বাবা মায়ের খোঁজ রাখেন না সন্তানরা। বন্যায় দুর্বিষহ দিন কাটছে বৃদ্ধ বাবা মায়ের, পানিবন্দী জীবন গত 1 মাস ধরে। মছিরউদ্দিন ও হাজেরা বেগমের মতো ঘরে হাঁটু পানির মধ্যেই এ জনপদের বেশিরভাগ মানুষকেই ঘাটে পা গুটিয়ে থাকতে হচ্ছে। ঝুঁকি নিয়ে বসবাস জীবন কেড়ে নেয়া বিষাক্ত সাপের সঙ্গেই। গরমের মধ্যে বন্যার পানি, তো সাপ, এত ভয় ছিল, ঘুমার খাই না, আতঙ্ক হয়ে থাকি। তবে শিশুদের জীবনটা একটু অন্যরকম, খেলার জায়গা না পেয়ে পানিতেই জল কেলিতে ব্যস্ত তারা। এ যেন দুর্ভোগের মধ্যে আনন্দের আরেক জগৎ।
করোনা ছবলের পর বন্যা কেড়ে নিয়েছে এসব এলাকার মানুষের আয় রোজগার। অধিকাংশ মানুষের কপালে জোটেনি সরকারি ত্রাণ, তাই পরিবারের সদস্যদের নিয়ে অর্ধাহারে দিন কাটছে খোলা জায়গায় কোনো মতে। এখন তো মাছও পাওয়া যায় না, কর্মও নাই খেয়ে এখন কি খাওয়া যায় মানুষ বাঁচবো। 5টা মেয়ে আমরা খাই কি ভাঞ্জে চলিবে কি ভাঞ্জে। জেলার 7 উপজেলার 59টি ইউনিয়নের 11 লাখ মানুষ বন্যা কবলিত। সময় সংবাদ, জামালপুর। পদ্মার তীব্র স্রোতে ভেঙে তলিয়ে গেছে শিমুলিয়ার 3 নম্বর ঘাট। একটি মাত্র ঘাট দিয়ে সীমিত আকারে চলছে শিমুলিয়া কাঁঠালবাড়ি রুটের ফেরি। এতে চরম দুর্ভোগে পড়েছেন দক্ষিণাঞ্চলের ঘরমুখ মানুষ। মাত্র কয়েক সেকেন্ডেই পদ্মার পানিতে বিলীন শিমুলিয়ার 3 নম্বর ঘাট। বন্ধ হয়ে যায় ফেরি চলাচল। প্রাঙ্গণ রোধ না হওয়া পর্যন্ত পরবর্তী ঘাটগুলো ঝুঁকির ভিতরে আছে। ছোট ফেরি দিয়ে তো আমাদের এই ঈদ পারপাস করা যাবে না। পরে ঘরমুখ মানুষের দুর্ভোগ কমাতে 5টি ফেরি দিয়েই চালু করা হয় শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুট। ততক্ষণে দীর্ঘ যানজটে ভোগান্তি বেড়ে যায় যাত্রীদের। ফেরি কম চলার কারণে মনে করেন যে আমরা এইভাবে আটকে আছি। একটু জ্যাম আছে, আগের চেয়ে অনেক লেট হচ্ছে আর কি। ফেরিটা পেতে একটু কষ্ট হচ্ছে। মঙ্গলবার সকাল থেকেই ঘাটে দক্ষিণ পশ্চিমাঞ্চলের ঘরমুখ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। শিমুলিয়া কাঁঠালবাড়ি রুটে ফেরি চলাচল করে থাকে 17টি। সময় সংবাদ, মুন্সিগঞ্জ। ঢাকার আশপাশের এলাকায়ও বন্যার প্রকোপ বেড়েই চলেছে। 1.5 দশকেরও বেশি সময়ে রাজধানীর নিম্নাঞ্চলে এত পানি উঠতে দেখা যায়নি। পথঘাট উপচে তলিয়ে গেছে বসতবাড়ি। গৃহপালিত পশুর সাথে এক ঘরেই থাকতে হচ্ছে ডেমরার ঠুনঠুনিয়ার এ বাসিন্দাদের। করোনার কারণে আর্থিক সংকটে থাকা পরিবারটির জন্য পানের জল বয়ে এনেছে নতুন বিপত্তি। ছাগল বকরি ভেড়াগুলা লইয়া মনে করেন হাঁস মুরগি লইয়া ঘরে একসাথে থাকতে, বাচ্চাদের লেখাপড়া সব দিক দিয়ে তো মনে করেন বেতন দিতে পারি না। ডেমরার করিম জুট মিলের সাবেক এ কর্মীর 24 ঘন্টার চিন্তা, শেষ সঞ্চয় দিয়ে করা মাছের খামারটির শেষ রক্ষা হবে কিনা। মাছ ছাড়ছি, যদি মাছগুলি জায়গা কত কষ্ট করে ছাড়ছি, আল্লাহ যদি আল্লাহ। কয় টাকার মাছ ছাড়ছিলেন? মাছ ছাড়ছি না, লাখের উপরে। নলছাটা ও ইট খোলার রাস্তা উপচে বালু নদীর পানি ঢুকছে ডেমরা ও খিলগাঁওয়ে। স্থানীয়রা মনে করেন রাস্তাটি উঁচু করা হলে এভাবে ভোগান্তি পোহাতে হতো না। এই গত 3-4 বছর যে কাজ ধরবো, দ্রুত কাজ ধরবো, এরকম আলোচনা চলতেছে, এখনো হচ্ছে না। ভাই আমরা খিলগাঁও থানার বাসিন্দা, ঠিক আছে, কিন্তু সিটি কর্পোরেশনের পর দেখেন অবস্থা কি, বন্যা তলা যাইতেছে, যে হাঁটতাছি প্রতিদিন পানির মধ্যে। বানভাসীরা বলছেন ত্রাণ তো দূরে থাক, স্থানীয় জনপ্রতিনিধিদের চোখের দেখাও মেলেনি। বানের পানি ঢুকে গেছে ঢাকার নিম্নাঞ্চলে। স্থানীয়রা বলছেন গেল 16 বছরে এই এলাকায় তারা এত পানি দেখেননি। এ বাস্তবতায় গৃহপালিত পশুসহ তারা ঘরের ভেতর একসাথে থাকতে বাধ্য হচ্ছেন। ঢাকা সিটি কর্পোরেশনের ভেতরে হওয়ার পরেও গেল 1 সপ্তাহে তারা কোনো ত্রাণের মুখ দেখেননি বলে অভিযোগ করেছেন। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। সারা দেশে আগামী 5 দিন বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকলেও ঢাকা এবং এর আশপাশের নিম্নাঞ্চলে পরিস্থিতি কিছুটা অবনতি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। সন্ধ্যায় এক ভিডিও বার্তায় এ তথ্য জানানো হয়। বর্তমানে দেশের 19টি নদীর 29টি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলেও জানানো হয়েছে। সার্বিকভাবে দেশের বন্যা পরিস্থিতি আগামী 5 দিন পর্যন্ত স্থিতিশীল থাকতে পারে। এই সময়ে ঢাকা জেলার আশেপাশের নদীসমূহের পানি সমতলও বৃদ্ধি পেতে পারে এবং ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার আশেপাশের কিছু নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির সামান্য অবনতি লক্ষ্য করা যেতে পারে। বর্তমানে মৌসুমী বৃষ্টির ধারাবাহিকতার প্রেক্ষিতে বন্যা পরিস্থিতি স্বাভাবিক থেকে কিছুটা দীর্ঘায়িত হয়েছে। কোরবানির ঈদের আর মাত্র 3 দিন বাকি থাকলেও রাজধানীতে এখনও জমে ওঠেনি পশুর হাট। এদিকে রাজধানীর একটি পশুর হাট পরিদর্শন শেষে উত্তর সিটি কর্পোরেশনের মেয়র স্বাস্থ্যবিধি মেনে সবাইকে হাটে প্রবেশের আহ্বান জানিয়েছেন। 24 ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের প্রতিশ্রুতি দেন তিনি। রাজধানীর হাটগুলোতে ক্রেতা দর্শনার্থীদের আনাগোনা কম হলেও এখনও ঢাকার বাইরে থেকে গরু আসছে। এবার হাটে বড় আকারের গরুর চাহিদা ও দাম তুলনামূলক কম। মাঝারি ও ছোট গরুর চাহিদা বেশি থাকায় ভালো দাম পাচ্ছেন খামারি ও বিক্রেতারা। তবে প্রত্যাশিত ক্রেতা সমাগম না থাকায় দুশ্চিন্তায় আছেন ঢাকার বাইরে থেকে আসা ব্যাপারীরা। দাম দর এখনো কেউ কিছু বলে নাই, ক্রেতা আসতে এসে জিজ্ঞাসা করে চলে যাচ্ছে। ক্রেতারা যাচাই বাছাই করে সাধ্যের মধ্যে পছন্দের পশু কিনতে এক হাট থেকে অন্য হাটে ঘুরছেন। কোরবানির পশু আসলে লাভ লসের কোনো বিষয় না, যদি পছন্দ হয়, নিখুঁত হয়, 2-4 হাজার টাকা কম আর বেশি,
আমরা নিয়ে নিতে প্রস্তুত। কোরবানির গরু ৩-৪ দিন আগে থেকে পালন করে আর কি কোরবানি দেওয়াটাই উচিত, এর জন্য আমরা একটু আগে নিয়ে যাচ্ছি। মঙ্গলবার দুপুরের দিকে রাজধানীর ভাটারা পশুর হাট পরিদর্শন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। এ সময় হাটে আসা ক্রেতা বিক্রেতাদের স্বাস্থ্যবিধি, নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন। এবারটা আপনারা যারা আসবেন মেহেরবানি করে স্বাস্থ্যবিধি, আপনার স্বাস্থ্যবিধি আপনার উপরে, আপনার সুরক্ষা আপনার উপরে, আমরা সর্বাত্মক চেষ্টা করে যাব। আমরা এদিকে মাস্ক না পরায় ভাটারা পশুর হাটের 3 জন ব্যাপারীকে 500 টাকা করে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। সামাজিক দূরত্ব বজায় রাখছে কিনা, মাস্ক বিশেষ করে মাস্ক পরছে কিনা, এটা আমরা বেশি সবচেয়ে জোর দেওয়া হচ্ছে মাস্ক পরার উপরে। ঢাকার 2 সিটি কর্পোরেশনে 17টি পশুর হাট বসেছে। পশু বেচাকেনা চলবে ঈদুল আজহার আগের রাত পর্যন্ত। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঈদ সামনে রেখে বেড়েছে অজ্ঞান পার্টির তৎপরতা। নেশাজাতীয় দ্রব্য খাইয়ে টাকা লুটের পাশাপাশি যাত্রী সেজে ছিনিয়ে নেওয়া হচ্ছে অটোরিকশাও। এমন এক চক্রের 6 সদস্যকে আটক করেছে পুলিশ। যাত্রীবেশে সিএনজিতে উঠে এ দলের সদস্যরা সখ্যতা গড়ে তোলে চালকের সাথে। এরপর চা কিংবা জুসের সাথে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে চালককে অজ্ঞান করে রাস্তার পাশে ফেলে সিএনজি নিয়ে চম্পট দেয়। পরে মালিকের কাছ থেকে আদায় করে লাখ টাকা মুক্তিপণ। চট্টগ্রামে আমরা 6 জন সহ আরও চট্টগ্রামের বাইরে ঢাকা, গোপালগঞ্জ সহ আরও জড়িত আছে বলে আমরা তাদের কাছ থেকে আমরা প্রমাণ পেয়েছি। পুলিশ জানায় সারা দেশে হাট কেন্দ্রিক গরুর ক্রেতা এবং ব্যাপারীদের টার্গেট করেছিল এই দলটি। গরুর বাজার বা বিভিন্ন সময় টাকা ক্যারি করে এবং যারা ঘরমুখী হয় এইসব যাত্রী এবং এইসব গাড়িগুলোকে টার্গেট করে তাদের কার্যক্রম চালাচ্ছিল বলে আমাদের কাছে তথ্য দিয়েছে। গত 1 মাসে অজ্ঞান করে বিপুল পরিমাণ টাকা লুটের পাশাপাশি 5টি সিএনজি অটোরিকশা থেকে 5 লাখ টাকা মুক্তিপণ আদায় করেছে দলের প্রধান আবু তাহের ওরফে রকি মামা। তবে ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে গডফাদার মাওলা। গাড়ি আমার গলি দিলে আমরা ড্রাইভারটা ঘটনা রাখি, ঠিক আছে, পরে ফোন দিলে ভাই গাড়িটা বাড়ি করে দাও। সার লগে কিছু খাওয়াই মিয়ে লই যায়, ড্রাইভারের হালা দিই। আটককৃত 6 জনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় 8 থেকে 10টি করে মামলা রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। রাতের সময় আরও থাকছে। 3 মাসেরও বেশি সময় পর 30শে জুলাই চালু হচ্ছে কক্সবাজারের ফ্লাইট। ঈদের পর খুলতে পারে সমুদ্র সৈকত। পতেঙ্গায় গণজমায়েতে নিষেধাজ্ঞা। পবিত্র ঈদুল আজহা ও শোকাবহ আগস্টকে কেন্দ্র করে জঙ্গি হামলার আশঙ্কায় রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে চলছে তল্লাশি। খোঁজা হচ্ছে সম্ভাব্য হামলাকারী অজ্ঞাত এক কিশোরকে। তবে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, বড় ধরনের হামলার সক্ষমতা নেই জঙ্গিদের। পুলিশ সদস্য কিংবা স্থাপনা অথবা যানবাহন, নির্দিষ্ট 2-1টি দেশের দূতাবাস, শপিং মলে হতে পারে জঙ্গি হামলা। হামলাকারীর বয়স হতে পারে 15 থেকে 30। এমন গোয়েন্দা তথ্যের পর মঙ্গলবার সকাল থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনা, বিভিন্ন উপাসনালয়, আবাসিক হোটেল, কূটনৈতিক এলাকাসহ বিভিন্ন মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি উপস্থিতি। চলছে সতর্ক অবস্থায় টহল। গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে চেকপোস্ট। সন্দেহভাজনদের গাড়ি থামিয়ে চলছে তল্লাশি। পুলিশ সদস্যরা বলছেন, 15 থেকে 30 বছর বয়সী সম্ভাব্য হামলাকারীর খোঁজে তৎপর তারা। চলমান যে একটি আমরা শঙ্কার কথা শুনছি, সেটাকে মাথায় রেখে আমরা আমাদের নিরাপত্তা ব্যবস্থা সেটাকে পুনর্বিন্যস্ত করেছি। গুরুত্বপূর্ণ জায়গা, স্ট্র্যাটেজিক পয়েন্টে আমরা আমাদের নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি করেছি। পুরো এলাকাকে একটি নিশ্ছিদ্র নিরাপত্তা চাদরে এটাকে আবদ্ধ করা এবং যাতে করে সবার মধ্যে একটা স্বস্তি বিরাজ করে। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গোয়েন্দা তথ্যকে গুরুত্ব দিয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে বড় ধরনের নাশকতার সক্ষমতা জঙ্গিদের নেই বলে দাবি করেন তিনি। আমরা কূটনৈতিক পাড়া বলুন, ধর্মীয় উৎসব যেখানে আনন্দ হয়, উৎসব যেখানে হয়, সেখানে সিকিউরিটির কথা বলুন, সব জায়গায় আমাদের নিরাপত্তা বাহিনীরা কাজ করছেন এবং সতর্ক রয়েছেন। তবে সম্প্রতি গুলিস্তান এলাকায় পুলিশ বক্সের পাশ থেকে আইডি উদ্ধার। এর আগেও একই এলাকায় ট্রাফিক পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়া কিংবা কয়েক মাস আগে খুলনায় থানার সামনে বোমার বিস্ফোরণ দেখে বিশ্লেষকরা বলছেন, বর্তমানে জঙ্গিদের বড় ধরনের হামলার সক্ষমতা নেই। তাই তারা টার্গেট করে ছোট ছোট হামলা করতে পারে দৃষ্টি আকর্ষণের জন্য। এটিকে আমি খুব সিভিয়ারলি বলবো না যে এটি খুবই একটি অশনি সংকেত কিংবা এটি একটি ভয়ঙ্কর বিষয়। প্যানিক হওয়ার জন্য আমি মানা করব জনগণকে। তো আইন শৃঙ্খলা বাহিনী যেহেতু এই জিনিসটি আইডেন্টিফাই করেছে, এখন আমাদের কাজ হচ্ছে যে এর প্রতিরোধ করা।
এছাড়া গেল মার্চ মাসে তাবলিগ জামাত কর্মী পরিচয়ে সৌদি আরব যাওয়ার চেষ্টার সময় কাকরাইল এলাকায় 21 জনকে গ্রেফতার করে কাউন্টার টেরোরিজম। সৌদি প্রবাসী এক ব্যক্তির সহায়তায় তারা মধ্যপ্রাচ্যে জিহাদে যাচ্ছিল বলে জানায় কাউন্টার টেরোরিজম। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। কৃষিখাতের অগ্রগতি ধরে রাখতে পারলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা যাবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সরকার পরিকল্পনা মাফিক কাজ করে যাচ্ছে। সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় কথা বলেন প্রধানমন্ত্রী। সভায় ৩,075 কোটি টাকা ব্যয়ে 7টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পের মধ্যে উল্লেখযোগ্য হল 2,334 কোটি টাকা ব্যয়ে খুলনা পয়ঃনিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন, 231 কোটি টাকার মুজিবনগর সেচ প্রকল্প, 939 কোটি টাকা ব্যয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের দ্বিতীয় পর্যায়ের প্রকল্প। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই একনেক সদস্যদের প্রতি বক্তব্যে সরকার প্রধান বলেন, করোনার কারণে অর্থনীতি হোঁচট খেলেও কৃষিসহ বিভিন্ন খাতে গতিশীলতা ধরে রাখার চেষ্টা করছে সরকার। এসডিজির যে 17টা দিক নির্দেশনা আছে তার মধ্যে যে কয়টা আমাদের দেশের জন্য প্রযোজ্য, আমাদের সবগুলি নিয়ে নাড়াচাড়া করার দরকার নেই। ঠিক যে কয়টা আমাদের দেশের জন্য প্রয়োজন সেগুলি কিন্তু আমরা আমাদের অষ্টম যে আমাদের পঞ্চবার্ষিক পরিকল্পনা, সে পরিকল্পনা আমরা সেটা সংযুক্ত করে নিয়েছি এবং সেটা বাস্তবায়নের কাজ আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ আমরা ওটা অর্জন করতে পারবো। তবে এটা ঠিক যে করোনা ভাইরাস আমাদেরকে অনেকটা পিছিয়ে দিচ্ছে, কিন্তু তারপরেও আমাদের কৃষির যে অগ্রগতি এটা আমাদের ধরে রাখতে হবে। কারণ আমাদের মানুষের আর যাই হোক তাদের খাদ্যের অভাবটা যেন না হয় সেটা আমাদের দেখতে হবে। ওয়াসার এমডির যোগসাজশে সাভারের ভাকুরতায় প্রায় 50 কিলোমিটার পাইপলাইন না বসিয়েই 100 কোটি টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। এছাড়া সাভার ভাকুরতা পানি শোধনাগার প্রকল্প থেকে রাজধানীতে দৈনিক 15 কোটি লিটার পানি সরবরাহের কথা থাকলেও 5 কোটি লিটার সরবরাহ করছে ঢাকা ওয়াসা। যদিও এরই মধ্যে শেষ দেখানো হয়েছে 573 কোটি টাকার প্রকল্পটি। সাভারের ভাকুরতা তেঁতুলঝরা বলা হয়েছিল শহরতলির অপেক্ষাকৃত এ নিম্নাঞ্চলের নিচেই রয়েছে পানির খনি, হিমালয়ের হিমবাহ থেকে যার সরাসরি সংযোগ। দৈনিক 15 কোটি লিটার করে অন্তত 40 বছর ধরে যা চাহিদা মেটাবে পানির সংকটে থাকা মিরপুরবাসীকে। কিন্তু প্রকল্প চালুর পর কখনোই লক্ষ্য পূরণ হয়নি এই প্রকল্পের 46টি পাম্পের মধ্যে এখানে একটি পাম্প থাকার কথা, কিন্তু এখানে দেখা যাচ্ছে শুধু গভীর একটি নলকূপ ছাড়া এখানে নেই কোনো স্থাপনা, নেই কোনো পানির পাম্প। স্থানীয়দের জন্য পানি সরবরাহের প্রায় 45 কিলোমিটার পাইপলাইন না বসিয়ে তুলে নেওয়া হয়েছে তার বিল। আর এসবই ঘটেছে ওয়াসা এমডির যোগসাজশে। এ নথি বলছে সংখ্যার ঘর খালি রেখেই তৈরি করা হয়েছে প্রকল্পের ডিপিপি, পাশ করিয়েও নেওয়া হয়েছে তা। অনলাইনে সাক্ষাৎকারে এ বিষয়ে কোনো তথ্য দেননি এ কর্মকর্তা। 4টা পানির পাম্প সেখানে নাই, কিন্তু প্রকল্পের অর্থ এবং মেয়াদ সবই শেষ। তাহলে এই টাকাগুলো স্যার গেল কোথায় স্যার? আমি আপনাকে সব কাগজগুলো আগে দেখে তারপরে আপনাকে আবার ফরওয়ার্ডিং করে দেব। প্রকল্পের পরামর্শ কমিটির এই সদস্য বলছেন, বিশেষজ্ঞ হিসেবে রাখা হলেও পুরো প্রকল্পে ডাকা হয়নি তাকে। এই অ্যাসেসমেন্টে যদি তারা করে থাকেন যেটা 100 বছর, তাহলে এটা 1 বছর পরে যদি ফেলিওর হয়, ডেফিনেটলি দ্যাট অ্যাসেসমেন্ট ওয়াজ রং। 2012 সালে 521 কোটি টাকা ব্যয়ে নেওয়া হয় তেঁতুলঝাড়া ভাকুরতা পানি শোধনাগার প্রকল্প। এরপর 2 দফা মেয়াদ বাড়িয়ে এ প্রকল্পের ব্যয় বাড়ানো হয় 573 কোটি টাকা। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজে বাইরের চাপের বিষয়ে বর্তমান স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য স্পষ্ট করা প্রয়োজন বলে মনে করছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার আফম রুহুল হক। এছাড়া মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠানগুলোতে যোগ্য লোক বসানোর দায়িত্ব স্বাস্থ্যমন্ত্রীর বলেই মনে করেন এ খাতের বিশেষজ্ঞরা। এহসান জুয়েলের রিপোর্ট। সিন্ডিকেট কথাটা যে ব্যবহার হয় এটা আমরা অতিরঞ্জিত। সিন্ডিকেট থাকতে পারে, আমি তো চোখে দেখিনি। করোনাকালে দেশের স্বাস্থ্য খাতে যখন ঘটে চলেছে একের পর এক তুগলকি কাণ্ড, তখনও বরাবরই সিন্ডিকেটের অস্তিত্ব অস্বীকার করে এসেছেন মন্ত্রী। 1 মাসেরও বেশি সময় পরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক কোনো কর্মসূচিতে এসে দুটো বিষয়ে মুখ খুলেন তিনি। 1, মন্ত্রণালয়ের কাজে বাইরে থেকে নানা চাপ দেওয়া হয়। আমাদের স্বাস্থ্য খাতে বাইরের ইন্টারফারেন্স, বাইরের ইনফ্লুয়েন্সটা অনেক বেশি, এটা কমাতে হবে। 2, যোগ্য লোককে যোগ্য স্থানে রাখা প্রয়োজন বলেও মত দেন তিনি। যোগ্য লোকের যোগ্য জায়গায় যদি আমরা বসাতে পারি, যেখানে কোনো ইন্টারফারেন্স থাকবে না, কোনো ইনফ্লুয়েন্স থাকবে না।
সাবেক স্বাস্থ্যমন্ত্রী রুহুল হকের কাছে প্রশ্ন ছিল এই ধরনের কোনো চাপ তার সময়ে ছিল কিনা। আর পরিষ্কার করে তিনি বলতেন যে খারাপ মাছ কেনার জন্য চাপ দিচ্ছে, খারাপ পিপি দিতে হবে, সেটার জন্য আমার বোধগম্য নয়। চাপ দেশে না দেশের বাইরে, না দেশের সরকারের মধ্যে, না কোথায়, না মন্ত্রীরা, না পলিটিক্যাল পার্টিরা, আমি জানি না। দায়িত্বপূর্ণ পদে বসানোর উপযুক্ত ব্যক্তিকে বসানোর কাজটা বর্তায় কার উপর? বেশিরভাগ পোস্টিং কোনো নিয়ম মেনে হয় না। এটা আইদার রাজনৈতিক সুপারিশে হয় অথবা মন্ত্রণালয় থেকে তাদের ইচ্ছা মতো। এই দুর্যোগে সব চাপ সামলে নিতে মন্ত্রণালয়ে বলিষ্ঠ নেতৃত্ব প্রয়োজন বলে মনে করেন এই খাতের সংশ্লিষ্টরা। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। দেশে করোনায় আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘন্টায় শনাক্ত হয়েছেন ২,৯৬০ জন। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন বিশ্লেষণ করেছেন রিপোর্টার ফারুক ভূঁইয়া রবিন। সংক্রমণ শনাক্তের ১৪৩তম দিনে এসে মৃতের সংখ্যা স্পর্শ করল ৩,০০০-এ। আগের দিনের তুলনায় যদিও পরীক্ষার সংখ্যা কিছুটা কমেছে, কিন্তু বেড়েছে আক্রান্ত শনাক্তের সংখ্যা। সবশেষ হালনাগাদ তথ্যের নিরিখে আমরা দেখে নেব বাংলাদেশের সার্বিক করোনা পরিস্থিতি। গত ২৪ ঘন্টায় সারা দেশে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১২,৭১৪ জনের, যাতে কোভিড-১৯ আক্রান্ত শনাক্ত হয়েছেন ২,৯৬০ জন। আর ২৪ ঘন্টায় আরও ৩৫ জনের মৃত্যুতে বাংলাদেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩,০০০। গত ৯ জুনের পর এই প্রথম আমরা দেখলাম টানা ৭ দিন আক্রান্ত শনাক্তের সংখ্যা ৩,০০০-এর নিচে রয়েছে। গত ৭ দিনের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে আজ ২৮শে জুলাই ২,৯৬০ জন। আর সবচেয়ে যেদিন আক্রান্ত শনাক্ত কম হয়েছিল সেদিন ছিল ২৬শে জুলাই ২,২৭৫ জন। গত ২৪ ঘন্টায় যে ৩৫ জন মারা গিয়েছেন তাদের মধ্যে ২৬ জনই পুরুষ এবং ৯ জন নারী। আর সবচেয়ে বেশি যে বয়সের মধ্যে মানুষ মারা গিয়েছেন সেটি হলো ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৩ জন। বরাবরের মতো স্বাস্থ্য অধিদপ্তরের তরফ থেকে আজকেও রোগ নিয়ন্ত্রণের জন্য স্বাস্থ্যবিধি মেনে চলার উপর গুরুত্ব দেওয়া হয়েছে এবং বলা হয়েছে সকলের সচেতনতা এবং সতর্কতার মাধ্যমে সম্ভব কোভিড-১৯ সংক্রমণের যে হার সেটিকে কমিয়ে আনা। আগামী ৩০শে জুলাই থেকে ঢাকা থেকে কক্সবাজারে ফ্লাইট অনুমতি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এতে ঢাকার সঙ্গে অভ্যন্তরীণ ৭টি রুটেরই ফ্লাইট চালু হচ্ছে। তবে কক্সবাজারে কয়টি ফ্লাইট চলবে সে ব্যাপারে এখনও সিদ্ধান্ত জানায়নি বিমান সংস্থাগুলো। করোনার কারণে গত ২১শে মার্চ থেকে দেশে অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল বন্ধ করে দেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এরপর ১ জুন থেকে কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণ করে ঢাকা থেকে সৈয়দপুর, সিলেট ও চট্টগ্রামে সীমিত পরিসরে ফ্লাইট চলাচল শুরু হয়। এরপর একে একে চালু হয় যশোর, বরিশাল ও রাজশাহীর ফ্লাইট। তবে সব রুটেই সীমিত পরিসরে ফ্লাইট চলাচল করছে। করোনা সংক্রমণ ঠেকাতে ৪ মাসের বেশি সময় ধরে বন্ধ কক্সবাজারের সব পর্যটন স্পট সহ সৈকতে দর্শনার্থীদের প্রবেশাধিকার। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে এখন প্রতিদিনই ভিড় করছেন শত শত দর্শনার্থী। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। দীর্ঘ সময় লকডাউন থাকার পর সৈকতে প্রবেশ করতে এখন ভিড় করছেন পর্যটক সহ স্থানীয় দর্শনার্থীরা। কিন্তু প্রতিটি পয়েন্টে প্রবেশ ঠেকাতে কড়া পাহারা বসিয়েছে ট্যুরিস্ট পুলিশ। তাই পুলিশি বাঁধার মুখে আগতরা ঝাউবিতি কিংবা বালিয়াড়িতে বসে সৈকত দেখছেন। বাসায় ভালো লাগতেছে না, তার কারণে একটু রিফ্রেশমেন্টের জন্য ঘুরতে আসছি। বিচে আমাদেরকে যেতে দিচ্ছে না এখন প্রশাসন। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সৈকতে কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। তবে প্রতিনিয়ত দর্শনার্থীদের নিয়ে বেগ পেতে হচ্ছে। আবার অনেকে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ছেন বলে জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ। ৩৪-৩৫ জন ফোর্স অফিসার্স নিয়োজিত আছেন, তারা প্রতিনিয়ত একটু ব্যাগ পায়। তারপরে আমরা চেষ্টা করছি জনসাধারণকে এই বিচে আগুন না আসতে। জেলা প্রশাসক জানালেন, সৈকত সবার জন্য উন্মুক্ত করার বিষয়টি ঈদুল আজহার পর সিদ্ধান্ত নেওয়া হবে। ঈদের পরে আমরা আসলে পরিকল্পনা বা সিদ্ধান্ত আমরা গ্রহণ করব যে কিভাবে আমরা এই পর্যটনকে সীমিত পরিসরে উন্মুক্ত করতে পারি। করোনা সংক্রমণ ঠেকাতে চলতি বছরের 18 মার্চ থেকে বন্ধ রয়েছে কক্সবাজারের সকল পর্যটন স্পট। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। আইসিসির পূর্ব পরিকল্পনার অংশ হিসেবেই ওয়ানডে সিরিজের সুপার লিগ শুরু হচ্ছে ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সিরিজে। এমনটাই জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। এছাড়া 2023 বিশ্বকাপ বাছাই পর্বে 13টি দল অংশ নেবে বলে জানান তিনি। আগামী যে
আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগ শুরু হতে যাচ্ছে। এই কম্পিটিশনে পার্টিসিপেট করবে। আপনারা জানেন যে আমাদের যে গত মেতে যে আমাদের বাংলাদেশ আয়ারল্যান্ডের যে ওডিআই সিরিজটা ছিল সেটা এই টুর্নামেন্টেরই অংশ ছিল। যেহেতু কোভিড-19 কারণে আমরা যেতে পারিনি বা সিরিজটা পোস্টপন্ড হয়েছে, সো নেক্সট যে ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডের মধ্যে যে ওডিআই কম্পিটিশনটা হবে তার মাধ্যমেই ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগের প্রথম ম্যাচটা শুরু হতে যাচ্ছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সড়ক বাঁধ ভেঙে তলিয়ে যাচ্ছে লোকালয়, ঘরে হাঁটু পানি, উঠে আসছে সাপও। পদ্মায় বিলীন শিমুলিয়া ঘাটের একাংশ, ঢাকার আশপাশে তলিয়ে গেছে বসতবাড়ি, রাস্তাঘাট। ঈদের 3 দিন আগেও ক্রেতাশূন্য পশুর হাট, নির্ধারিত 350 স্থানের বাইরে ঢাকায় দেয়া যাবে না কোরবানি। বেড়েছে অজ্ঞান পার্টির তৎপরতা, চট্টগ্রামে আটক 6। করোনায় দেশে মোট মৃত্যু 3000, সবশেষ শনাক্ত 2960। মন্ত্রণালয়ের কাজে চাপ কাদের, স্বাস্থ্যমন্ত্রীকে স্পষ্ট করার তাগিদ সাবেক মন্ত্রীর। এবং জঙ্গি হামলার শঙ্কায় পুলিশ খুঁজছে অজ্ঞাত এক কিশোরকে, তল্লাশি জোরদার। বড় হামলার সক্ষমতা নেই জঙ্গিদের, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। এই ছিল রাতের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।